আজকে প্রথমেই শিবলিঙ্গ, বাবা ভোলেনাথ এবং গণেশকে দেখিয়ে আমরা ভিডিওটা শুরু করব। আজকে আমাদের তৃতীয় পর্ব, অর্থাৎ আমরা এখন গুঞ্জিতে আছি। আপনারা এই মার্কের মধ্যে যেটা দেখছেন এখন গণেশকে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, তবে ভালো করে দেখুন। যতটা দৃষ্টি আপনাদের ভালো থাকবে বা আধ্যাত্মিক চেতনায় ভরা থাকবে, আপনারা ততটাই ভালো দর্শন পাবেন। আবারও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিচে শিবলিঙ্গ, তার উপরে বাবা ভোলেনাথ, আর তার ডান দিকে গণেশ রয়েছে। একদম পাহাড়ের চূড়ায়, এটি গুঞ্জিতে। হ্যাঁ, আমরা যে হোমস্টেতে ছিলাম ঠিক তার সামনে এই পর্বতটি রয়েছে। এই অঞ্চলের মান্যতা এটাই, তারা এখানে এটি দর্শন করেন। আমরা আজও সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গাড়ি এখনো এসে পৌঁছায়নি। আজকে গাড়িতে একটু তেল ভরবার জন্য কিছুটা সময় তারা চেয়ে নিয়েছেন, ফোনে কথা হয়েছে। এখন যাকে দেখছেন ইনি আমাদের হোমস্টের মালকিন। ইনি এই শিব শক্তি হোমস্টে চালান। সকালবেলা আমাদের রেডি করে দিয়ে তিনিও রেডি হয়ে বেরিয়ে পড়েছেন তার কর্মস্থলে। এখানে এরকমই করেন সকলেই, হোমস্টেতে সবাইকে রেডি করে দিয়ে তাদের কর্মস্থলে চলে যান, আবার দুপুরের পরে আসেন, যেহেতু দুপুরে যাত্রী থাকে না। আমরা ইতিমধ্যেই কিছুটা পথ অতিক্রম করে কালী নদীর দর্শন করতে করতে আমরা একদম পৌঁছে যাব নাবিডাং, যেখানে ওম পর্বত অবস্থিত। নাবিডাং এই যাত্রার সব থেকে উঁচু স্থান, এবং আপনাদের সেখানে নিয়ে গিয়ে ওম পর্বতের দর্শন করাবো। আপনারা সচক্ষে দেখবেন ওম। ফেরবার সময় কালাপানি, যেখানে কালী মন্দির রয়েছে, সেটি দর্শন করাবো। দেখুন কি রাস্তা বলে কিছু এখানে নেই, এরকমই রাস্তা। এখানে বরফ পড়েছিল, সেটা গলে জলে রূপান্তরিত হয়েছে। আমাদের আগে একটি গাড়ি আটকে গেছে, সেটিকে সরিয়ে আমরা ধীরে ধীরে একদম ওম পর্বতের দিকে পৌঁছে যাচ্ছি। যেতে যেতে আপনাদের নাগ পর্বত দেখাবো। ইতিমধ্যেই আমরা নাবিডাঙে এসে পৌঁছে গেছি। যেখানে গাড়ি দাঁড় করাবে সেখান থেকে 100 মিটার দূরে একটি মন্দির রয়েছে, এবং এই মন্দিরের সামনে থেকেই ভিউ পয়েন্ট। আপনাদের সমস্তটা দেখাবো। দেখুন গাড়ি কোথায় এসে দাঁড়ায় আর কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি, সমস্তটাই দেখাবো। সামান্য 100 মিটার পথ, সেই পথ অতিক্রম করে আমরা একদম পৌঁছে যাব ভিউ পয়েন্টের দিকে। এই সমস্ত জায়গাটি ভারতীয় সেনাদের দখলে বা ভারতীয় সেনাদের তত্ত্বাবধানে রয়েছে। আপনারা এদিক ওদিক নজর দিলেই বাঁধ দেখতে পাবেন। এখন আপনারা দেখছেন নাগ পর্বত। হ্যাঁ, নাগ পর্বত। মান্যতা, নাগ পর্বতে যদি মেঘ না থাকে তাহলে ওম পর্বতে মেঘ থাকে না। নাগ পর্বতের ঠিক অপোজিটে বা বিপরীত দিকে ওম পর্বতের দর্শন হয়। চলুন আমরা আপনাদের ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যাব যেখানে মন্দির এবং ভিউ পয়েন্ট রয়েছে। চলুন, রাস্তা যে
অবস্থা সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দু একটি খাবারের দোকান রয়েছে, ম্যাগি, চা এখানে টিফিন করে নিতে পারেন, আমরাও সেটা করেছি। চলুন আপনাদের এবার যার উদ্দেশ্যে বা যে জন্যে বা যা দেখাবার জন্য আমরা এখানে এনেছি সেটি দেখিয়ে দেব। তার আগে একটু বলে নিই, এখানে আমরা প্রায় সকাল 10টায় এসে পৌঁছেছিলাম। এই সময় এখানে -15 থেকে 17 ডিগ্রি টেম্পারেচার এবং এত পরিমাণ হাওয়া দিচ্ছিল যে গ্লাভস খুলে ধরে রাখতে পারছিলাম না। আপনারা এখন দেখছেন ওম পর্বত, প্রচুর পরিমাণ বরফ পড়েছে। চোখের সামনে সেই চিরপরিচিত ওম পর্বত দেখার পরে মন পুলকে আনন্দে ভরে গেছে। দেখুন, ওম আদি অনাদি পৃথিবীর প্রথম ধ্বনি, যেটি উচ্চারণের জন্য কোনো জিহ্বার প্রয়োজন হয় না, সেই ওম। এই ওম আপনারা যে কোনো সময় এই যাত্রা যখন চলে তখনই দেখতে পাবেন, যদি রাস্তা পরিষ্কার থাকে, বরফ না পড়লে, আর্মি পারমিশন দিলে। দেখুন, ওম সেই ধ্বনি এখানে বরফের উপরে, পাহাড়ে। এ ভোলেনাথের সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, মানুষের খোঁজ। চারিদিকে কয়েক ফুট বরফ পড়ে আছে। চলুন আমরা মন্দিরের কাছাকাছি বা মন্দিরের চত্বরে নিয়ে গিয়ে আপনাদের সমস্তটা দর্শন করাবো। আবারও বলি, ভোলেনাথের কৃপা আমাদের উপরে ছিল। আমরা ভোলেনাথের কৃপা পেয়েছি, কারণ এই যাত্রা আমরা যেদিন করেছি তার আগের দিন পর্যন্ত এই রাস্তা বরফের কারণে বন্ধ ছিল। আমাদের শিডিউল অনুযায়ী আমরা যে ডেটে এখানে আসবার কথা সেই ডেটেই খুলেছিল। এটা ভোলেনাথের কৃপা ছাড়া অন্য কিছু বা অন্য কোনোভাবে দেখতে আমি অন্তত রাজি নই। তার কৃপা না হলে এখানে আসা যায় না, তার কৃপা না হলে এটা দর্শন হয় না। তো যারাই যাবেন, আশা করি তার উপরে সমস্তটা ছেড়ে দেবেন, তাকে স্মরণ করে চলবেন, সমস্তটা আপনাদের দর্শন হবে, তিনি দর্শন করিয়ে দেবেন। এই মন্দিরের নিচেও একটি শিবলিঙ্গ রয়েছে, সেটি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিলাম। সকলেই তার উদ্দেশ্যে প্রণাম, সকলেই তার উদ্দেশ্যে প্রণাম করে একটি ছবি তুলে স্মৃতির পাতায় রেখে দেবার জন্য ছবি তুলছে। আরো একবার ওম পর্বতের দর্শন যতটা জুম করে দেখানো সম্ভব দেখিয়ে দিলাম। এখানে বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ হাওয়া বইছে। পতাকাগুলো ওরা দৃশ্য দেখলেই আপনারা বুঝতে পারছেন, প্রচন্ড ঠান্ডা, কনকনে হাওয়া বইছে। তাই বেশিক্ষণ এখানে আর না দাঁড়িয়ে আমরা নিচের দিকে চলে এসেছি। নিচের দিকে এসে আপনাদের নিচ থেকে আবারও দেখাবো নাগ পর্বত। এবং এইখান থেকেই 6 কিলোমিটার দূরে আর্মি যদি পারমিশন দেয় তো লিপুলেক পাস, যেখানে ভারত সরকার রাস্তা করে দিয়েছেন, সেখান থেকেই মাউন্ট কৈলাস বা বড় কৈলাসের দর্শন হয়, মানস সরোবরের দর্শন হয়। সেই রাস্তাও আপনাদের দেখিয়ে দেব। আমরা পারমিশন পাইনি, কারণ বরফ পড়েছিল। আমরা আর্মির সাথে কথা বলেছিলাম, সেনাদের সাথে কথা বলেছিলাম, তারা একদম
মৃদু ভাষায় বলেছিল আমরা ছেড়ে দিলেও আপনারা যেতে পারবেন না, কারণ রাস্তায় অন্তত 1.5 থেকে 2 ফুট উঁচু বরফ পড়েছে, ঝুড়ো বরফ, যেখানে গাড়িতে চেন পুলি বাঁধলেও আপনারা যেতে পারবেন না, আমরা ছেড়ে দিলেও আপনারা পৌঁছাতে পারবেন না এবং প্রচন্ড রিস্ক। তাই আমরা সেদিকে আর এগোতে পারিনি। যাই হোক, মে মাসে আবার আমি আসব। যদি কেউ আসেন বা আসতে চান যোগাযোগ করবেন, ফোন নাম্বার আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে পিন করলেই আমি আপনাদের সমস্ত আইটেনারি আপনাদের কাছে পৌঁছে দেব। চলুন আমরা যে রাস্তা দিয়ে লিপু লেক পাস যায় সেই রাস্তার সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। সামনে যে রাস্তাটি দেখছেন গাড়ির সম্মুখে, ওই রাস্তা দিয়ে 6 কিলোমিটার গেলেই একটি ভিউ পয়েন্ট, যেখানে গাড়ি দাঁড় করায় 800 মিটার হেঁটে উপরে উঠলেই ভিউ পয়েন্ট। সেখান থেকেই মেন কৈলাস বা বড় কৈলাস এবং মানস সরোবর ভারত থেকেই দর্শন হয়। এর জন্য কোনো রকম ভিসার প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় আমাদের ভারতীয় সেনার পারমিশন। যদি রাস্তা ঠিক থাকে তাহলে ভারতীয় সেনা পারমিশন দেয়। যাই হোক, আরো একবার চারিদিকটা আপনাদের দেখিয়ে আমাদের এবার নিচে নামার পালা। ধীরে ধীরে আমরা নিচে নামবো। তার আগে দেখুন এই যে রাস্তা, এই রাস্তা দিয়েই লিপু লেক পাস যেতে হয়। গাড়ি একদম লিপু লেক পাস অবধি যায়। এই দেখুন, সকাল 10টায় চাঁদ। এ দৃশ্য আজীবন স্মৃতির পাতায় স্মরণীয় থাকবে। চাঁদ এবং সূর্য একই আকাশে একই সময় আমরা দর্শন করলাম। ক্যামেরা যেন বন্ধই হচ্ছিল না, সরছিল না এই দৃশ্য থেকে। যাই হোক, আমাদের আজকে আরো গন্তব্য রয়েছে, সেখানে এসে পৌঁছে গেছি ইতিমধ্যে। এখানে আমরা ব্যাস গুফা দেখাচ্ছি। দেখুন, ছোট্ট যে জায়গাটি রয়েছে, এখানে আর্মি উঠে একটি পতাকা লাগায়। জুম করেও দেখতে খুব কষ্ট হয়, তবুও যেটুকু পারছি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা ব্যাস গুফা। ব্যাসদেব দীর্ঘদিন এখানে সাধন ভজন করেছেন। এরপরেই আমরা আপনাদের নিয়ে এই ব্যাস গুফার উল্টো দিকেই রয়েছে কালী মন্দির। মান্যতা অনুযায়ী এই কালী নদীর উদ্গমস্থল, সেটিও প্রথমে যেমন বলেছি আপনাদের দেখাবো। এবং এখানে একটি আর্মি ক্যান্টিন রয়েছে, সেখানে কি কি পাওয়া যায় বা কি তার মূল্য সেটি বলবো। আমরা এখানে হালকা টিফিন করেছিলাম, সেটিও আপনাদের দেখাবো। চলুন তাহলে আমরা এবার কালী মন্দিরের ভিতরের দিকে আপনাদের নিয়ে যাব। ধীরে ধীরে কালী মন্দিরের সমস্তটা দেখাবো কালী নদীর উদ্গমস্থল। স্কিপ না করে দেখতে থাকুন, স্কিপ করলে হয়তো আপনারা মিস করবেন এই দৃশ্য। সেক্ষেত্রে আপনাদের হয়তো আফসোস থেকে যাবে। এই যে দেখছেন, এখান থেকেই কালী নদীর উদ্গমস্থল মনে করা হয়। এবং উদ্গমস্থল যে কুণ্ডটা রয়েছে মন্দিরের ভিতরে, সেটিও আপনাদের দেখিয়ে দেব। এখানে আর্মি সমস্তটা বিক্রি করেন আর্মির তত্ত্বাবধানে। এই কালাপানিতেও কিছু ছোট ছোট হোমস্টে রয়েছে, অনেকে চাইলে এখানে এসে একদিন থাকেন। তবে এখানের
এসে না থাকাটাই শ্রেয় বলে মনে করছি, কারণ এখানে সেই অর্থে কিছুই পাওয়া যায় না। এর থেকে গুঞ্জিতে থাকা অনেক ভালো বলে আমরা মনে করেছিলাম, আমরা তো তাই ছিলাম। যাই হোক, আপনাদের ইচ্ছা। চলুন আপনাদের কালী মন্দিরের ভিতরে নিয়ে যাই। সুন্দর পরিবেশ, দুদিকে রেলিং দিয়ে পতাকা লাগিয়ে আর্মি সমস্তটা মেনটেন করে, এখানে পুরোহিত আর্মি। চলুন সমস্তটা দেখাবো আপনাদের ঘুরে। চলুন তাহলে ধীরে ধীরে মন্দিরের দিকে আমরা অগ্রসর হই, পা বাড়াই। পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি একটি জায়গাতে এই সমস্ত মন্দিরটি আর্মির তত্ত্বাবধানে রয়েছে। সুন্দর পরিবেশ, এখানে বসবার, মন্দির চত্বরে জায়গা বা জুতো খুলবার সমস্ত ব্যবস্থা রয়েছে। একটি সুন্দর ঝর্ণা টাইপের আর্মি করে রেখেছে। কালী নদীর উদ্গম স্থল থেকে জল এসে এই কুণ্ডতে পড়ে, এখান থেকে বয়ে কালী নদীতে গিয়ে মেশে। ডান দিকে এখন যেটি দেখছেন আপনারা, প্রথমেই এই পর্যন্ত জুতো পরে আসতে পারবেন, এরপরে মন্দির চত্বর, তো সেখানে জুতো পরে যাওয়ার কোনো রকম চেষ্টা করবেন না। এই অঞ্চল কিন্তু প্রথমেই বলেছি আর্মির যেহেতু তত্ত্বাবধানে রয়েছে, তো নিয়ম নিষ্ঠা এবং একদম নিয়মের বেড়াজালে এখানে বাধা থাকে। আর ডান দিকে যেটা রয়েছে সেটি আর্মিদের গাড়ি রাখবার জায়গা, সেখানে যাবেন না এবং ছবিও তুলবেন না, অনুমতি নেবেন, কারণ সেটি সম্পূর্ণ আর্মিদের জায়গা। তো কার মনে কি রয়েছে তো সেটা তো আমরা জানি না। যাই হোক, এখানে জুতো খুলে কিছু সময় বসতে পারেন, বা জুতো খুলে একদম সুন্দর কার্পেট বিছিয়ে মন্দিরের মার্গ বা রাস্তা নির্দেশ করা আছে, সেই রাস্তা দিয়ে গেলেই আপনারা এখানে হাত ধুয়ে নিজেকে পবিত্র করে যেতে পারেন। ডান দিকে একটি হোমকুণ্ড রয়েছেন, সেখানে অনেক সময় হোম হয়। চলুন আমরা ধীরে ধীরে এবার আপনাদের একদম কালী মন্দিরে যাবার আগে এখানে একটি বজরংবলীর মন্দির রয়েছে, আর এই কুণ্ডের মাঝখানে সুন্দর একটি শিবলিঙ্গ করা রয়েছে এবং শিব পার্বতীর মূর্তি করা রয়েছে, সেটিকে এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। শ্বেত পাথরের শিব পার্বতীর মূর্তি, এর ভিতরে যাওয়া যায় না, গেট দেওয়া থাকে। চলুন আমরা এবার আপনাদের নিয়ে একটি বজরংবলীর মন্দির রয়েছে, প্রথমে সেটি দর্শন করালাম। আরো একটি বজরংবলীর মূর্তি রয়েছে, এরপরে আপনাদের সেটি দর্শন করাবো। চলুন। এটি দর্শনের পরে আমরা সোজা চলে যাব মন্দিরের ভিতরে। মন্দিরের চারিপাশটা একবার দেখিয়ে দেব। দেখিয়ে এখানে একটি শিব মন্দির এবং কালী মায়ের মন্দির রয়েছে। আমরা এখানে আমাদের নিয়ে আসা ধূপ দিয়ে আরতি করেছি, কর্পূর আরতি করেছি। যাই হোক, আপনারা এখন দেখছেন কালী মায়ের মূর্তি। এই পুরোহিত যিনি রয়েছেন ইনিও আর্মি। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই সেই কালী নদীর উদ্গম স্থল, যে কুণ্ডটা রয়েছে।
আর্মির থেকে পারমিশন নিয়েই তবে সমস্ত ছবি তুলবেন। পারমিশন না নিয়ে এখানে ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ। তার থেকে পারমিশন নিয়েই আমরা ভিতরে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই কুণ্ড থেকেই কালী নদীর উদ্গম, এই মান্যতা রয়েছে। আলোর স্বল্পতার জন্য হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, তাও যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই ছোট্ট কুণ্ড থেকে বিশাল কালী নদীর উদ্গম, তারপরে বিভিন্ন নদী কালী নদীকে সমৃদ্ধ করেছে এবং বৃহৎ আকারে রূপ নিতে সাহায্য করেছে। যাই হোক, চলুন আমরা তারই পাশে বাবা ভোলেনাথের একটি মন্দির রয়েছে, মূর্তি রয়েছে, সেটিকে দেখিয়ে আমরা এরপরে ধীরে ধীরে আরো সামনের দিকে অগ্রসর হব। আরো একবার মন্দিরের সমস্ত দৃশ্য, ভিতরের দৃশ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুন্দর পরিষ্কার পরিপাটি মন্দির, বিভিন্ন পটচিত্র রয়েছে। এবার আমরা এসে পৌঁছেছি যেখানে আর্মি একটি ক্যাম্প করেছে বা খাবারের বিক্রি করেন এরা, বা বিভিন্ন জিনিস বিক্রি করেন সেই জায়গায়। এখানে আমরা মোমো নিয়েছিলাম একদম স্বল্প মূল্যে। এই উঁচু জায়গায় 8টি মোমো 50 টাকার বিনিময়ে ভেজ মোমো আপনি পাবেন। এখানে সম্পূর্ণটাই ভেজ। ম্যাগি পাবেন, চা 15 টাকা, গরম জল সম্পূর্ণ বিনা মূল্যে পাবেন। আর যেটি পাবেন সেটি হচ্ছে এখানে আর্মি খুব দামি একটি বাইনোকুলার রেখেছে, সেটি দিয়ে আপনারা ব্যাস গুফা দেখতে পাবেন। এখন আপনারা দেখছেন আমাদের ড্রাইভার দাদাকে, গণেশ। আর একটি গাড়ি ছিল আমাদের, দুটি গাড়িতে আমরা গেছিলাম। যাই হোক, তাকে একবার দেখিয়ে দিই, না দেখালে হয়তো এই ভিডিওটা সম্পূর্ণ হবে না। এদের হাতেই সম্পূর্ণ আমাদের আজকে এই 4 দিনের যাত্রা। চলুন, আমাদের যে সাথীরা তারা কালী নদীতে নেমেছে হয়তো বা নারায়ণশিলা খোঁজবার জন্য। যাই হোক, বিভিন্ন সেলফি, বিভিন্ন ফটো তারা তুলছে। আজকে এই পর্যন্ত। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব পঞ্চচুল্লির উদ্দেশ্যে, তাওয়াঘাট হয়ে একদম দান্তু গ্রামে, যেখানে আমাদের হোমস্টে আগে থেকেই ঠিক করা রয়েছে। সেটি আগামী পর্বে আপনাদের দেখাবো। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে সকালবেলার পঞ্চচুল্লির পুরো পিক দেখা যায়। যাই হোক, আজকের মতো জয় গুরু।